আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্নাহ। লিখেছেন তাজরিয়ান খান তানবী। পর্ব সংখ্যা 19 থেকে 21 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। সূর্য ঢলতে শুরু করেছে, তবুও ঝলমলে রোদ। খানিক আগেই বৃষ্টি বন্ধ হয়েছে। বৃষ্টির ছোটা মুখে যেতেই যেন সূর্য হাসতে শুরু করেছে। যদিও এখন তার ঘুমরা মুখ করে বাড়ি ফেরার পালা, তবুও সে দীপ্ত উজ্জ্বল। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, তার সাথে শীতল জলের ছোটা। বারান্দায় দাঁড়িয়ে আছে জান্নাহ। বৃষ্টিতে ভেজা বারণ হলেও তা উপভুক্ত করাই যায়। জান্নাহের চোখের পাতা কাঁপছে। মৃদু মৃদু মৃদুমন্দ বাতাসে শিরশির করে শরীর, প্রকৃতি যেন সতেজ হয়ে উঠছে। মিয়ে পড়া বড়ই গাছের পাতাটাও খিলে উঠছে। তার সাথে জড়িয়ে থাকা লাউয়ের ডগা থেকে পানি চুইয়ে চুইয়ে পড়ছে। গ্রিল বেয়ে পড়া ফোঁটা ফোঁটা পানি নিয়ে ঠোঁটের উপর দেয় জান্নাহ। বাইরের ঘর থেকে হই হুল্লোড়ের আওয়াজ আসতেই সপ্রতিভ হয় জান্নাহ। বিছানার উপর থেকে ওড়না নিয়ে তা মাথায় জড়িয়ে অগোছালো পায়ে দৌড়ে বেরিয়ে আসে। কাউকে না দেখলেও অন্তরার রুম থেকে আসা কলকাকলি শুনতে পায় জান্নাহ। ত্রস্ত পায়ে শাশুড়ির ঘরে গিয়ে আচম্বিত হয়। জমির বিছানায় শুয়ে আছে, গায়ে কাদা মাখানো, চোখ দুটো বুজে আছে সে। অন্তরা সমান তালে কেঁদে চলছে। বাড়ির সবাই সেখানে, এমনকি 4 বছরের তৃতীয়। কিন্তু জান্নাহের বিস্ময় আকাশ ছোঁয়া। রাফাতকে দেখে তবুও নিজেকে শক্ত রেখে ব্যস্ত গলায় প্রশ্ন ছুড়ে জান্নাহ, কি হয়েছে বাবার? কেউ কিছু বলার আগে মুখ খুলে রাফাত শান্ত ও নির্বিকার গলায় বলল, প্রেশার বেড়েছে, তাই পড়ে গিয়েছিল। জমির নিশ্চল হয়ে শুয়ে আছে, কোনো হেলদুল নেই। তার জামায় কাদা পরিষ্কার করছে শুভ্রা। জান্নাহ ভীত গলায় বলল, তাহলে ডাক্তারের কাছে নিয়ে চলুন। রাফাত নিরুদ্বেগ গলায় বলল, আপাতত প্রয়োজন নেই। আই থিঙ্ক হি ইজ টেনশনড, তাই এমনটা হয়েছে। আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, নিয়ে আসুন। যদি প্রেশার না কমে একটা টেস্ট লিখে দিচ্ছি, সেইটা না হয় করিয়ে নেবেন। আশা করি খারাপ কিছু হবে না। জান্নাহ আশ্বস্ত হয়, কারণ রাফাত এইসব সম্পর্কে জানে। অন্তরাকে থামতে বলে রাফাত, কিন্তু সে কেঁদেই যাচ্ছে। তাই বাধ্য হয়ে শুভ্রা নিধিকে বলল অন্তরাকে নিজের ঘরে নিয়ে যেতে। বাবার মাথায় হাত বুলাচ্ছে শুভ্রা, কমল গলায় বলল, এখন কেমন লাগছে বাবা? জমির কোনো কথা বলল না। কিছুক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে আবার চোখ বন্ধ করে রাফাত নরম গলায় বলল, তাকে রেস্ট করতে দিন। জমিরকে জমিরকে রেখে বাইরে আসে সবাই। রাফাত সরল গলায় সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি তাহলে আসি। শুভ্রা ব্যস্ত হয়ে বলল, তা কি কথা, তুমি আমাদের এত বড় উপকার করলে, বসো, চা খেয়ে যাও। রাফাত মৃদু আপত্তি করে বলল, তার দরকার হবে না আপু, মানুষ তো মানুষের উপকার করবে। আর একজন ডক্টর হয়ে তো কাউকে রাস্তায় ফেলে আসতে পারি না। এটা তো কুড়িদ সম্পূর্ণ মানুষ তো নই, এতটা কুড়িদ সম্পূর্ণ মানুষ তো নই। রাফাতের রাগী আর অভিমানী কথা জান্নাহের জন্য। গত কয়েকদিন ধরে রাফাতকে এড়িয়ে যাচ্ছে জান্নাহ। ঘন্টা ধরে লাইব্রেরিতে বসে থাকার পরও জান্নাহের দেখা সে পায় না। শুভ্রা তাল মিলিয়ে মৃদু গলায় বলল, তা ঠিক, আজকাল স্বার্থ ছাড়া কেউ কাউকে এক গ্লাস পানি দিতেও দ্বিধায় ভোগে। তুমি বুঝি ডাক্তার? দুর্বোধ্য হাসে রাফাত। দুষ্টু মিশ্রিত গলায় বলল, ডক্টর নই, হাতুড়ে ডক্টর বলতে পারেন। ঝরা হাসে শুভ্রা। রাফাতকে বসতে বলে জান্নাহকে চা আনতে বলে। যাবেন জানায় সেও রাফাতকে চেনে। জান্নাহের স্কুলের টিচার সে। জান্নাহ চা নিয়ে এসে দেখে বিভ্রান্ত দৃষ্টি দিয়ে বসে আছে রাফাত। জান্নাহকে দেখেই সরব হয়। সেন্ট্রাল টেবিলে চা রাখে জান্নাহ। কেউ আশেপাশে না থাকায় থমথমে গলায় প্রশ্ন ছুড়ে, কেন এসেছো? রহস্য হাসে রাফাত। মৃদু ছন্দ তুলে বলল, আবার ধোকা দিতে চাইছো? তপ্ত গলায় বলে ওঠে জান্নাহ। রাফাত, যা শেষ তার কখনো শুরু হবে না। রাফাত মৃদু হেসে বিগলিত গলায় বলল, শেষ থেকেই না হয় শুরু হোক। পিরিচে রাখা বিস্কুটগুলো ডান হাতের মুঠোয় ভর্তি করে চায়ের কাপে পুরে দেয় রাফাত। চায়ের ছোঁয়ায় গলতে থাকে বিস্কুট। সেই দিকেই তাকিয়ে রাফাত বলল, দেখলে, চার বিস্কুটের ভালোবাসা একে অপরের মাঝে সমাহিত হয়ে গেল। আমিও হয়েছি। রাফাত পকেট থেকে একটা চিরকুট বের করে কানের পাশে রাখে। সেদিকে জ্বলন্ত চোখে জান্নাত তাকাতেই উঠে দাঁড়ায় রাফাত। সামনের দিকে পা বাড়াতেই নিজের রুম থেকে চঞ্চল পায়ে এগিয়ে আসে নিধি। আমোদিত গলায় বলল, ডাক্তার সাহেব কি চলে যাচ্ছেন? রাফাত মিষ্টি গলায় বলল, পেশেন্ট যেহেতু সুস্থ, চলে তো যেতেই হবে। নিধি মৃদু কণ্ঠে চাপা স্বরে বলল, ডাক্তার সাহেব কি শুধু প্রেশারের রুগীই দেখেন? দুর্বোধ্য হাসে। রাফাত ফিচেল গলায় বলল, আপাতত সব রুগীকেই দেখি, এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে তো তাই। রাফাতের কথার সলজ্জ হাসে নিধি। আদুরে গলায় বলল, তো আবার কবে আসবেন? রাফাত বাঁকা চোখে তাকায় জান্নাহের দিকে। রহস্যছল করে বলল, পেশেন্ট পেলেই আসবো, চলি আজ। রাফাত যে
100 প্রজাপতি উড়ে যায় নিধির মনের ঘরে, যেন আধার কালো মেঘ সরে উকি দেয়। মিষ্টি রোদের সূর্য, ভরা হৃদয়ে এক পশলা বর্ষণ, সলজ্জ আঁখি দুটো অনবরত করে গুনগুনিয়ে গান গাইতে থাকে নিধি। টেবিলে পড়ে থাকা চিরকুট তুলে নেয় জান্না। তাতে রাফাতের মোবাইল নাম্বার। ক্ষুব্ধ হয় জান্না। মোবাইল নিয়ে ছাদে আসে। কল করতে ওপাশের ব্যক্তিটি মোহনীয় কণ্ঠ, কেমন আছো রেড চেরি? জান্না সংক্ষুব্ধ গলায় বলল, এইসবের মানে কি রাফাত? কেন করছো এইসব? রাফাত মৃদু হাসলো। তার হাসির আওয়াজ স্পষ্ট শুনতে পায় জান্না। তেতে ওঠে সে। নিরুদ্বেগ গলায় রাফাত বলল, পেছনে তাকাও। কোনো কিছু না ভেবেই পেছনে তাকায় জান্না। জান্নাদের বাড়ির পাশেই একটা 5 তলা দালান। মফম বললে শহরে অনেক মানুষ বিভিন্ন এলাকা থেকে কাজ করতে আসে। অনেকে একা আসে তো অনেকে পরিবার নিয়ে। এই সব দালানে তারা ভাড়া থাকে, যদিও এই এলাকার বেশিরভাগ বাড়িতে মালিক স্বয়ং থাকে। রাফাতকে দেখে নিঃশ্বাসের গতি বাড়তে থাকে জান্নায়ের। রাফাতের হাসি হাসি মুখটা সে দেখতে পাচ্ছে। দারাজ গলায় জান্না বলল, তুমি কি পাগলামি শুরু করলে এখানে? রাফাত শান্ত কিন্তু ভারী গলায় বলল, এবারই 2 তলা ভাড়া নিয়েছি, রোজ দেখা হবে এখন থেকে। জান্না শক্ত গলায় বলল, ফিরে যাও রাফাত। রাফাত ঝরঝরে হাসলো। মেকি কঠোর গলায় বলল, আমার প্রশ্নের জবাব না পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। কেন ধোকা দিলে আমাকে তুমি? কেন শারহানকে বিয়ে করলে? এমন কি হলো তুমি আমাকে ভুলে গেলে? আমি ছাড়া তো অন্য কেউ ছিল না তোমার জীবনে। সেখানে শারহান কি করে এলো? এই গ্রামে কি করে বিয়ে হলো তোমার? সব কিছুর উত্তর আমার চাই। ভারী নিঃশ্বাস ফেলে জান্না। এই সকল প্রশ্নের কোনো উত্তর সে দিতে পারবে না। ফিচেল হাসে রাফাত। সরস গলায় বলল, মেয়েটা কে হয় তোমার? জান্না কয়েক ঢুক গিলে রাগী গলায় বলল, শুভ্রা আপুর ননদ। নরম গলায় রাফাত বলল, শি ইজ কিউট, সাবধানে রেখো। বাই রেড চেরি। লাইন ডিসকানেক্ট করে রাফাত ফিরতি ডায়াল করে জান্না, কিন্তু রিসিভ করলো না রাফাত। নেমে যায় সে ছাদ থেকে, আড়াল হয়ে যায় জান্নাইয়ের দৃষ্টি থেকে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পশ্চিম আকাশের কমলা রঙে ছেয়ে যাওয়া আকাশ ধীরে ধীরে রক্তিম বর্ণ ধারণ করেছে। আর একটু পরই মিলিয়ে যাবে সূর্য ধূসর আকাশে। জান্না দিগ্ভ্রষ্টের মতো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। হাতে থাকা রসমালাইয়ের বাটি থেকে একটু একটু করে শ্রুতির মুখে দিচ্ছে শারহান, আর তা সাদরে গ্রহণ করছে শ্রুতি। তার নিরুত্তেজ চোখ দুটি বাটিতেই আবদ্ধ। শ্রুতি এখন অনেকটা স্বাভাবিক। কাউন্সেলিং চলছে তার। এনজিওতে আসার পর রাতে একদম ঘুমোতো না। বিকট চিৎকার দিয়ে উঠে সারা রাত কান্নাকাটি করত। বলতো কেউ তাকে আঘাত করছে, মাথা ব্যথা দিচ্ছে, কামড়ে দিচ্ছে। অবর্ণনীয় সেই দিনগুলোকে ভুলতে অনেক সময় লেগেছে শ্রুতির। এনজিওর কোনো পুরুষ সদস্যের সাথে কথা বলে না শ্রুতি। এমনকি হাজার কথা বললেও টু শব্দ করে না। পুরুষ জাতিটাকে হায়না মনে হয় তার কাছে। শারহানকে সমীহ করে সে। শারহান পাশে থাকলে স্বস্তি পায়। কোনো ধরনের ভয়, সংশয়, দ্বিধা থাকে না। এই একটা মানুষকে সে খুব বিশ্বাস করে, কিন্তু তবুও কথা বলে না সে শারহানের সাথে। শুধু ফেলফেল করে তাকিয়ে থাকে। খাওয়ানোর ফাঁকে শ্রুতিকে ভালো করে অবলোকন করে শারহান। মেয়েটার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কিন্তু যখন এসেছিল তখন তা চাপা পড়েছিল ওই হিংস্র পশুদের নোংরা থাবায়। চোখের পাপড়িগুলো ফিকে হলেও বেশ লম্বা। একটা অদ্ভুত মায়া খেলে শ্রুতির চেহারায়। শারহান সশব্দে বলল, কেমন? শ্রুতি শারহানের কথা শুনেই উদ্ভ্রান্তের মতো খপ করে চামচ মুখে পুড়ে নেয়। চোখ তুলে শারহানের দিকে তাকায়, কিন্তু কোনো শব্দ করে না। ঝরা হাসে শারহান। তিতির মতো আচরণ করে শ্রুতি। শারহান হাসতেই নিজেকে গুটিয়ে নেয় সে। দেয়ালের সাথে মিশে বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে থাকে। শারহানের হাতে একটা বক্স। সেটা এগিয়ে দেয় শ্রুতির দিকে। শ্রুতি কোনো প্রতিক্রিয়া করল না। সে ভীত। পেছনে দাঁড়ানো সৃজা ভ্রুকুঞ্চি করে ঈষৎ রাগ দেখিয়ে বলল, কি হলো নাও? শ্রুতি আনম্র চাহনি উপরে তুলে হাত দিয়ে নাক ঘষা দেয়। চোখে মুখে বিরক্ত করা উড়ন্ত চুলগুলো সরিয়ে আবার পূর্ণ দৃষ্টিতে তাকায়। সৃজা আবারও জোর গলায় কিছু বলতে গেলে তাকে হাতের ইশারায় থামতে বলে শারহান। শ্রুতির দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলল, প্রিন্সেস ফ্রক আমার তিতিরও অনেক পছন্দ, ওর জন্য কিনলাম, ভাবলাম তোমার জন্যও নেই। শ্রুতি কাপা কাপা হাত দুটো বাড়িয়ে বক্সটা নেয়। হালকা অধর প্রসারিত করে ম্লান হাসে উঠে দাঁড়ায় শারহান। তার চোখে পড়ে জানালার পর্দায়। গমগমে গলায় ডেকে ওঠে, তানিয়া, তানিয়া। তানিয়া রুদ্ধশ্বাসে দৌড়ে আসে। চোখের পাল্লা প্রশস্ত করে কিছু বলতে গেলেই শারহান ক্ষিপ্ত গলায় বলল, পর্দাগুলো চেঞ্জ করনি কেন? আর ঘরের এই অবস্থা কেন? এখানেও এসে যদি ওদের এই নোংরা পরিবেশ থাকতে হয়, তাহলে তো ওই পতিতাপল্লীতে থাকাই ভালো। শারহানের ধমকে আটকে ওঠে তানিয়া। মিনমিনে গলায় বলল, এখনই বদলে দিচ্ছি। সব ঘর যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। নেক্সট টাইম যদি এসব আমাকে বলতে হয়, তা কিন্তু একদমই ভালো হবে না তোমার জন্য। তানিয়া কম্পিত গলায় বলল, জি স্যার।
সৃজার ঘরে এসে বসে সারহান, বিক্ষিপ্ত তার দৃষ্টি, স্থির তার দেহপিঞ্জর, নরম করে বলল, শ্রুতি এখনো ওইসব ভুলতে পারেনি। আলগোছে সারহানের কাঁধে হাত রাখে সৃজা। ক্ষুব্ধ দৃষ্টিতে তাকায় সারহান। সারহানের অগ্নি দৃষ্টিতেই তার শরীর থেকে হাত সরিয়ে নেয় সৃজা। সারহানের এই একটা অভ্যাস মনে প্রাণে ঘৃণা করে সৃজা। এতটা ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার পরও তার গায়ে হাত ছোঁয়ানো যায় না। এ যেন বিষাক্ত তীরের ফলা, যা সারহানকে ক্ষতবিক্ষত করে। পাশে দাঁড়িয়েই নির্মল গলায় সৃজা বলল, শ্রুতির বয়সটা খুব কম, তার উপর যে অবস্থা ওর হয়েছে, এত সহজে তা ভুলানোর নয়। হতাশ নিঃশ্বাস ফেলে সারহান গম্ভীর গলায় বলল, মেয়েরা আজও সেফ নয় আমাদের সমাজে। 2 মাসের বাচ্চা থেকে শুরু করে 40 বছরের নারী পর্যন্ত আজ ধর্ষণের শিকার হয়। কবে পাবে তারা যোগ্য সম্মান? হুশ করে দম ফেলে সৃজা। বিমুগ্ধ নয়নে তাকিয়ে আছে সে। সারহানের এই অ্যাটিটিউডে ফিদা সে। হঠাৎ কিছু একটা ভেবে থমথমে গলায় বলল, আজকাল তো 10 বছরের বাচ্চা মেয়েদেরও 15 বছরের কিশোরীতে তৈরি করে। তোমার মনে আছে গত বছর তুমি যে আর্টিকেলটা করেছিলে, খাগড়াছড়িতে একটা পাচারকারী ধরা পড়েছিল যারা মেয়েদের কৃত্রিম উপায়ে শারীরিক বৃদ্ধি ঘটায়, তারপর তাদের বাইরের কান্ট্রিতে পাচার করে দেয়। সারহান নীরবে মাথা জাগায়। সেখানে সে 9 বছরের একটা মেয়েকে পেয়েছিল। মেয়েটাকে বাঁচাতে পারেনি, তাকেও সেই মেডিসিন দেওয়া হয়, কিন্তু ওভারডোজ হয়, মেয়েটা মারা যায়। ব্যস্ত হয়ে সারহান তার পকেট থেকে একটা টোকেন বের করে। সৃজা উৎসুক গলায় বলল, এটা কোথায় পেলে? স্মিত হাসে সারহান, বিগলিত গলায় বলল, কালেক্ট করলাম। আর ইউ শিওর? সারহান এক ভ্রু নাচিয়ে বলল, ড্যাম শিওর, না হলেও অনেকটা। তবে লোক লাগিয়েছি, সত্যি হয় আপ তো গায়া মন্টি সাহেব। বাঁকা হাসে সারহান। সৃজাও একটু নড়ে ওঠে। সারহান তার পেশার বাইরেও অনেক ঝামেলার সাথে জড়ায়, এতেই তার ভীষণ ভয় কোনো বিপদ না হয়ে যায় সারহানের। ম্লান হাসে সৃজা। সারহানের কানের কাছে গিয়ে চাপা কণ্ঠে বলল, আজ কি আপনার একটু সময় হবে জাহাপানা, আমাকে দেওয়ার মতো? সারহান উঠে দাঁড়ায়। সৃজার কোমর জড়িয়ে তাকে কাছে টেনে নেয়। 2 হাতের বন্ধনে গভীরভাবে জড়িয়ে ধরে হিসিয়ে বলল, জরুর রানী সাহেবা, আজকের রাত আপকে নাম। ঝকঝকে কাজ ভেদ করে ঝলমলে মিষ্টি হলুদ রোদ গলিয়ে পড়ছে রেস্তোরাঁর ভেতরে। এসি নিয়ন্ত্রিত হওয়ায় বাইরের ঘুমোর তপ্ত আবহাওয়া আজ বোঝা যাচ্ছে না। একটা কমলা রঙের 3 পিস পরেছে নিধি। হাস্যজ্জ্বল মুখটা বেশ চনমনে। হাসলো রাফাত ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ে নিধি, ডাক্তার সাহেব হাসলেন যে? তেমন কিছু নয়, ইচ্ছে হলো। নিধি আলতো হেসে চাপা সরে বলল, অকারণে হাসলে তাকে পাগল বলা হয়। বিগলিত হাসে রাফাত ঠান্ডা গলায় বলল, নো প্রবলেম, ডক্টর দেখিয়ে নিব। ফিকে হাসে নিধি। রাফাত কিছুক্ষণ থম মেরে বলল, কোন ডিপার্টমেন্ট? নিধি কোনো রকম সংকোচ ছাড়াই বলল, বাংলা। স্মিত হাসে রাফাত রসালো গলায় বলল, তাহলে তো সাহিত্যপ্রেমী মনে হয়। নিধি ঘোর আপত্তি করে বলল, মোটেও না। ভাইয়া বলল অন্য ডিপার্টমেন্টে আমাকে নেবে না, তাই বাংলা। মুচকি হাসে রাফাত সশব্দে বলল, মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে। নিধি চটপটে গলায় বলল, আমার কোথাও নেই, তাই। মৃদু ছন্দে হেসে ওঠে দুজন। রাফাত নিধির মনোযোগ আকর্ষণ করার জন্য গলা খেকেরি দিয়ে বলল, জান্নাইয়ের হাজব্যান্ড এখানে আসে না? রাফাতের মুখে জান্নাইয়ের নামটা শুনে খানিক চমকালো নিধি। তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ম্লান গলায় বলল, আসে তো, যখন ইচ্ছে হয়। রাফাত আগ্রহী গলায় বলল, ঠিক বুঝলাম না। নিধি ঝরঝরে গলায় বলল, সারহান বরাবরই এমন, মাঝে মাঝে তো কয়েক মাস নিরুদ্দেশ থাকে, ইচ্ছে হলে আসে, 2-1 দিন থাকে, আবার চলে যায়। ঘরের কেউ কিছু বললে তার সাথে কথা বলা তো বন্ধ করেই, আর বাড়িতেও আসে না, তাই কেউ তেমন টু করে না। রাফাত নিরুদ্বেগ গলায় বলল, এখনো এমন? কপট হাসে নিধি গম্ভীর ভাব ধরে বলল, হঠাৎ এইসব জিজ্ঞেস করছেন? রাহাত নড়ে ওঠে। একটু ধাতস্থ হয়ে স্বাভাবিক গলায় বলল, অ্যাকচুয়ালি জান্নাইয়ের বয়স তো অনেক কম, আর এই বয়সেই বিয়ে। নিধি রাফাতের কথা টেনে নিয়ে বলল, খালাম্মা সবসময় চেয়েছেন সারহান যেন তার আশেপাশে থাকে। ছেলেকে ভীষণ রকম ভালোবাসেন তিনি, তাই চেয়েছেন বিয়ে দিলে হয়তো ছেলে ঘরমুখী হবে, তাই কচি মেয়ে দেখে বিয়ে করিয়েছেন। কিন্তু সারহান আগের মতোই নিজের ইচ্ছের মালিক। আমার সাথেও তেমন কথা হয় না। ভার্সিটি বন্ধ থাকলে যখন আসতাম তখন মাঝে মাঝে দেখা হতো, কিন্তু কথা হতো না। রাফাত উৎকর্ণ হয়ে নিধির কথা শুনছে, কোনো পাল্টা প্রশ্ন করল না। নিধি আবার বলল, কিন্তু সারহান আসলেই এক অদ্ভুত মানুষ। রাফাতের সরু ভ্রু জোড়া মুহূর্তে কুঁচকে যায়। চিন্তিত গলায় বলল, কেন?
নিধি ছোট দম নিয়ে বলল, শারহান কখনো বিয়ে করতে চায়নি। খালাম্মা একবার আমার সাথে বিয়ের কথা বলতেই 6 মাস বাড়ি আসা বন্ধ করে দেয় শারহান। কিন্তু রাফাত নিধির দিকে আরেকটু ঝুঁকে উদ্গ্রীব হয়ে কম্পিত গলায় বলল, কিন্তু কি? জান্নাকে দেখেই বিয়ের জন্য হ্যাঁ বলে দিল। মানছি জান্নাত যথেষ্ট সুন্দরী, বাট এতটাও না। রাফাত নাক মুখ কুঁচকে অস্বস্তি নিয়ে বলল, আমি আপনার কথা ঠিক বুঝলাম না। নিধি তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, শারহান অনেক বছর ধরেই শহরে থাকে, সেখানে হাজারো মেয়ের সাথে তার উঠা বসা, এমনকি নিজের ডিপার্টমেন্টেও জান্না এর চেয়ে 1000 গুণ ভালো মেয়ে থাকা সত্ত্বেও বিয়ের ঘোর বিরোধী শারহান। জান্নাকে প্রথম দেখায় কেন রাজি হলো? রাফাত ভাবলো, তার ভাবাবেশ বুঝতে পারল নিধি। সরু কপালটা হঠাৎই ভাঁজ হয়ে এলো রাফাতের। ফিক করে হেসে ফেলে রাফাত ফিচেল গলায় বলল, আপনার হিংসে হচ্ছে? আপনাকে রিজেক্ট করে অন্যকে বিয়ে করলো? নিধি প্রতিবাদ করে বলল, একদম না, শারহান আর আমার মাঝে কখনো তেমন কিছু ছিল না। শারহানকে অপছন্দ করার কোনো কারণ নেই, কিন্তু তার জন্য ফিদা হওয়ার মতো এমন কিছু আমি কখনো অনুভব করিনি। হয়তো তার সাহচর্য আমি তেমনটা পাইনি বলে। কিন্তু শারহানের মতো একজন পুরুষ জান্নাতের মতো একটা বাচ্চা মেয়ে, তার উপর গরিব এতিম মেয়েকে কেন বিয়ে করলো, বিষয়টা আমাকে ভাবায়। শুধুই জান্নাতের রূপ। রাফাতের দম বন্ধ হয়ে আসছে, তবুও সে শুনতে চায়। বুকের ভেতরটায় জান্না নামের ঝড় তুলপার হয়ে যাচ্ছে। নিজের অনুভূতি বস্তা চাপা দিয়ে সরস গলায় বলল, এখানে অবাক হওয়ার কি? হয়তো শারহানের পছন্দ হয়েছে তাই। নিধি জোর গলায় বলল, আমিও তাই জানতে চাই, জান্না কি আসলেই এতটাই সুন্দরী যে তার রূপের সামনে শারহানের সমস্ত ব্যক্তিত্ব দোষে দোষে গেল? বিয়ে বিরোধী পুরুষ বিয়ের পর বইয়ের জন্য পাগল হয়ে গেল। খালাম্মাও কম না, জান্না এর মামার কাছ থেকে 5 লক্ষ টাকা যৌতুক নিয়েছে। অবশ্য শারহান তা জানে না। ভাইয়া আমাকে বলেছে। রাফাত অস্থির হয়ে ওঠে। জান্না এর মামা মামা তার মানে এই বিয়ের পেছনে জান্না এর মামার হাত আছে? রাফাত অধৈর্য গলায় প্রশ্ন করে, কোথায় থাকে জান্না এর মামা? তা তো জানি না, কখনো জানা হয়নি। তবে জান্না মেয়েটাও অদ্ভুত। এই যে আমার সাথে শারহানের বিয়ের কথা শুনেও কোনো ধরনের ভাবান্তর নেই তার। অনেক মিষ্টি একটা মেয়ে। এই ছোট বয়সেই কত ম্যাচিউ, কথাবার্তা চালচলনে কে বলবে ষোড়শী। সবাইকে আগলে রাখে, বাড়ির সবাই তাকে পছন্দ করে, শুধু খালাম্মা মাঝে মাঝে চটে যায়। নিম্নবিত্ত পরিবারের জন্ম হলেও জান্নাতের ব্যবহার, দাম্ভিকতার ছোঁয়া, তার ব্যবহার প্রাচুর্যময়। সব মিলিয়ে বলা যায় একটা পুতুল, যাকে কেউ নিজ হাতে সমস্ত গুণ দিয়ে তৈরি করেছে। তপ্ত নিঃশ্বাস ফেলে রাফাত ভাবে, তার মানে জান্নাতের আসল পরিচয় কেউ জানে না। দাম্ভিক তো হবেই। সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে জান্না, কোটি টাকার সম্পত্তির একমাত্র সম্রাজ্ঞী সে। আর হ্যাঁ, পারফেক্ট তো সে হওয়ারই ছিল। জান্নাতের বাবা ছোটবেলা থেকেই তাকে সেভাবে গড়ে তুলেছে। নিজ হাতে গড়েছেন তিনি তার মেয়েকে। সাথে রাফাতও ছিল। জান্নাতের বাবা আদর করে জান্নাকে শ্বেত পাথরের বারবি ডল বলতো। শি ইজ গড গিফটেড। বিয়ের 10 বছর পর জান্নাতের জন্ম হয়, তাই তার বাবাও তাকে রাজকুমারীর মতো করে রেখেছিল। কিন্তু এমন কি হলো, জান্নাতের এমন একটা পরিবারের বউ হয়ে এলো? মলিন মুখে বসে আছে তিল। ম্যাথ ক্লাসে আজ বীজগণিত করিয়েছে, কিন্তু তার মাথায় কিছুই ঢুকেনি। তার ভাবনার রাজ্যের রাজা আজ কয়েকদিন ধরেই তাকে তাচ্ছিল্য করছে। শীতল নিঃশ্বাস ফেলল তিল। তাকে দুর্বল হাতে ধাক্কা মেরে সরল গলায় জান্না বলল, মুখটা এমন চিরতার মতো করে রেখেছিস কেন? তিল গলিত বরফের মতো শীতল গলায় বলল, আমার জীবন হইল বৃথা। বলেছে সে মিছা। এখন আমি কইব আর কি কথা? কপাল ভাঁজ করে বেঞ্চি কাটে জান্না সিক্ত গলায় বলল, কি হয়েছে বলতো? তিল দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, আর বলিস না, ওই আমার হবু রসিক নাগর গেল আমায় ছাড়িয়া। জান্না চোখ মুখ খিচে বৃতৃষ্ণা গলায় বলল, দুধ কি আবল তাবল শুরু করলি? ঠিক করে বল কি হয়েছে? তিল এবার মুখটা পাংশুটে করে বলল, স্যার চাকরি ছেড়ে দিয়েছে। জান্না সদিগ্ন গলায় বলল, কেন স্যার? কোন স্যার? তিল জ্বলে ওঠে বলল, আরে দের হায়ার ম্যাথ স্যার। জান্না এক পলকেই অবাক হয়ে বলল, রাফাত চলে গেছে? তিল ঠোঁট গুজ করে চোখ পিটপিট করে তাকায়, কপট গোয়েন্দা সুরে বলল, তুই স্যারকে নাম ধরে বললি কেন? জান্নাত থতমত খেয়ে বলল, না মানে হঠাৎ বেরিয়ে এলো। তিল কমল গলায় অভিমান করে বলতে লাগলো, এইভাবে ধোকা দেওয়া কি ঠিক হলো? কালই ফেসিয়াল করিয়েছি, দেখ ব্রুপ্লাকও করিয়েছি, চুলগুলো টাইটানিকের নায়িকার মতো করে রোজ কাট দিয়েছি। ভাবলাম এইবার ডাল গলবে, কিন্তু তার আগেই পাখি ফুরুত। জান্নাত চুপ করে শুনছে, গম্ভীর সে ভাবনা। এক আকাশ কষ্ট নিয়ে শক্ত গলায় বলে ওঠে তিল, দেখবি ওই রাফাত না তাফাত, ওর কোনোদিন বিয়েই হবে না, সারা জীবন কুমার থাকবে, শুধু অন্যের বউর দিকে তাকিয়েই জীবন পার করবে।
ও তো জানে না মন ভাঙার মসজিদ ভাঙা সমান। মেকি আওয়াজ তুলে ভ্যাবে করে কাঁদতে থাকে তিল। জান্নায়ের বুক জুড়ে ভারী পাথর চাপা পড়ে। না, এভাবে আর নয়, তাকে কিছু করতে হবে। ইশাকের সাথে কথা বলতে হবে। ইশাক যেন যে করেই হোক রাফাতকে এখান থেকে নিয়ে যায়। ইহতিশাম বসে আছে তার কেবিনে। সামনে থাকা ল্যাপটপে একটা ইমেল আসার কথা। টেবিলের উপর ফ্লাওয়ার বাসে রাখা গোলাপের দিকে তাকিয়ে মৃদু হাসে সে। রেড রোজ তার পছন্দ না, কিন্তু কে একজন আছে যার রেড রোজ দুর্বলতা, আর সে ইহতিশামের সেই মায়াবী মুখটাকে দেখে না হাজার দিবস পার হয়েছে। কিন্তু ইহতিশামের মনে হচ্ছে যেন হাত বাড়লেই তার রেশম কালো চুলে হাত গলাতে পারবে, ছুঁয়ে দিতে পারবে তার কমলার কোষার মতো ওষ্ঠাদার চোখের সেই কাজল দিয়ে টিকা পরিয়ে দিবে তার কানে, মৃদু হাস্যোজ্জ্বল গলায় বলবে, নজর না লাগে যেন চাঁদেরও গায়ে। ইহতিশামের ব্ল্যাক রোজ আর হোয়াইট রোজ পছন্দ। ইহতিশাম মানব জীবনকে সাদা আর কালো রঙের সাথে তুলনা করে। ভালো তো সাদা আর খারাপ তো কালো, ভালো তো সাদা আর খারাপ তো কালো। মানুষ তার পুরো জীবনের সাদাটাকেই চায়, কিন্তু তারা জানে না কালো আছে বলেই সাদা এত প্রিয়, আধার আছে বলেই আলোর এত মূল্য, দুঃখ আছে বলেই সুখের স্বর্ণকাঠি পেতে চায় সবাই। দীর্ঘশ্বাস ফেলে ইহতিশাম স্বগোক্তি করে বলল, আদৌ কি শারহান সেই কালো দিনের কথা ভুলতে পেরেছে? নিজের ভুল বুঝতে পেরে তাকে সাদায় পরিণত করার আপ্রাণ প্রচেষ্টা করছে ইহতিশাম, কিন্তু সেই সুযোগ আর শারহান দেয়নি। ইহতিশাম জানে না এই জন্মে সে সত্যিই শারহানের সেই কালো অতীতকে সাদাতে রূপান্তর করতে পারবে কিনা। নিজের ভাবনার অবসান ঘটায় সে। চোখে হাসে ইহতিশাম। প্রিয়তমাকে মনে করে ব্যথাতুর হয় তার মন। সামান্য ভুল বুঝাবুঝি জীবনের সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা হয়ে দাঁড়ায়। তাতে মৃত্যু তো ঘটে না, কিন্তু যন্ত্রণা হয় তার চেয়েও বেশি। দ্রুত স্বাভাবিক হয়ে বসে ইহতিশাম। কাঙ্ক্ষিত বার্তা পেয়ে গেছে। ইমেলটা প্রিন্ট আউট করে ইহতিশাম সামিরার মোবাইল পাওয়া যায়নি, কিন্তু তার নাম্বার থেকে সকল ইনকামিং এবং আউটগোয়িং নাম্বারের লিস্ট পুলিশরাই বের করেছে, কিন্তু তাতে সাসপেসিয়াস কিছু পায়নি। ইহতিশাম সামিরার এফবি অ্যাকাউন্টের তেমন কিছু পায়নি, কিন্তু ইহতিশাম খুঁজছে অন্য কিছু। সামিরার মোবাইলের বিচ্ছিন্ন সময়ে আলাদা আলাদা নাম্বার থেকে কল এসেছে, কিন্তু তা ঢাকার নয়, বাইরের কোনো গ্রামের। পুলিশ গিয়েছিল সেখানে, কিন্তু তেমন কিছুই করে উঠতে পারেনি, কারণ নাম্বারগুলো একটাও অ্যাক্টিভ ছিল না। কিন্তু পুলিশ একটা জিনিস মিস করেছে, আর সেটাই ইহতিশাম করবে এইবার। হয়তো নাম্বারধারী ব্যক্তি এই খুনের সাথে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে জড়িত। আবার তার ধারণা ভুলও হতে পারে। প্রিন্ট আউট করে কপিটি সযত্নে রাখে ইহতিশাম। ধীর পায়ে কেবিনের পূর্ব পাশে যায় সে। তার জরুরি সব ফাইল সেখানে সারিবদ্ধ। ফাইলের তাক থেকে একটা ফাইল নিয়ে তার ভেতর থেকে একটা কয়েক মাস পুরনো খবরের কাগজ বের করে। চকিতে জানালার দিকে তাকায় ইহতিশাম। দক্ষিণামুখী জানালা দিয়ে হুড় হুড় করে বাতাস ঢুকছে, পটপট করে উঠছে শুভ্র পর্দা। ইহতিশাম নরম পায়ে জানালার পাশে গিয়ে ঠেস মেরে দাঁড়ায়। পর্দাটা হাত দিয়ে গুজে এক পাশ করে দেয়। ফট করে বাইরের ঝলমলে আলো কেবিনে প্রবেশ করে। ইহতিশাম চোখ বুজে নেয় আলোর অতর্কিত হামলায়। আবার ধীরে সুস্থে চোখের পাল্লা খুলে বাইরে তাকায়। আজকের বিকেলটা অদ্ভুত রকম সুন্দর। রোদের তাপটা আজ ম্রিয়মান। সূর্য যেন আজ তার প্রোদিত রূপ পাল্টে মিষ্টি হেসে দিনকে ধারণ করেছে। তার বুকের মাঝে চোখ তুলে আকাশের দিকে তাকায় ইহতিশাম। কয়েকটা পাখি উড়ে যাচ্ছে শুভ্র নীলাভ আকাশে, মেঘের ছড়াছড়ি। একটা ঠান্ডা বাতাস এসে চোখে লাগে ইহতিশামের। বুক ফুলিয়ে শ্বাস নেয় ইহতিশাম। এই মিষ্টি বিকেল, তার প্রিয়তম পাশে থাকলে বিকেলটা আরো মোহনীয় হয়ে উঠত। মিচকি হাসে ইহতিশাম। কেসটা সলভ হলেই সে ফিরে যাবে তার সেই প্রিয় মানুষটির কাছে। পর্দাটা ঠিক করে ভেতরে এসে বসে ইহতিশাম। পত্রিকায় চোখ বুলিয়ে আশ্চর্য হলো না সে। তিতির খুনটাও একই পদ্ধতিতে, তবে একটা অমিল। তিতির শরীরটা মৃত অবস্থায় কাটা হলেও সামিরার দেহে তখনও প্রাণ ছিল। কাটা দিয়ে ওঠে ইহতিশামের শরীর। মানুষ আজকাল কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। কিন্তু ইহতিশামের মনে একটা প্রশ্ন জাগে, দুটো খুনি একই উদ্দেশ্য করা, নাকি দুটো খুনি দুজন, নাকি দুটো খুনি একজন? কয়েকটা কোষে চর বসিয়ে দিলেন অন্তরা জান্নায়ের ফর্সা টলটলে গালে। কিঞ্চিত অশ্রু বিসর্জন দিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে রইল সে। পাশে দাঁড়ালো জাবিন। ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, আরেকবার জান্নায়ের গায়ে হাত দিবে না নানুমা, ভালো হবে না বলে দিচ্ছি। অন্তরা খেটখেটে গলায় বললেন, যা এখানতে, বড় গো মুখে মুখে তর্ক। তরে না কইছি এসবে তুই নাক গলাবি না। এই মাইয়ারে আমি আজই বিদায় করমু, রাখমু না ওরে। আওয়াজ করে কেঁদে ওঠে জান্না। ফোলা গালে হাত দিয়ে আর নম্র গলায় বলল, আম্মা আপনি ভুল বুঝছেন, স্যার শুধু বাবার কথা জিজ্ঞেস করেছে। অন্তরা দাঁত খামটি মেরে উঠলেন,
জান্নাকে বলার সুযোগ না দিয়ে বললেন, একদম মিছা কথা কবি না। এই কথা এত হাসার কি আছে? রাস্তায় খাড়াইয়া পরপুরুষের লগে এত রং রং কেন? জাবিন প্রদীপ্ত গলায় বলে ওঠে, জান্না ঠিকই বলেছে, স্যার নানাবাইয়ের কথাই জিজ্ঞেস করেছে। অন্তরা খেকারি দিয়ে উঠে দারাজ গলায় বললেন, তুই যা এখানতে জাবিন। জান্নাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করল অন্তরা। জমির কিছুতেই থামাতে পারছিলেন না। দাঁতে দাঁত নিষ্পেষণে করে ফোঁস করছে জাবিন। শরীরে শিরা যেন ফেটে যাচ্ছে রাগে। কম্পন শুরু হয়েছে তার দেহে। হাত দিয়ে চিবুক আর ঠোঁটের উপরের ঘাম মুছে তীব্র ক্ষোভের সাথে বিছানার কার্নিশে চোখ পড়তেই জমিরের মোবাইল দেখতে পায় জাবিন। অতি সন্তর্পণে তা নিয়ে শারহানের নাম্বারে ডায়াল করে সে। ওপাশ থেকে কল রিসিভ হতেই তা বিছানায় ছুঁড়ে ফেলে গটগট করে রুম থেকে বের হয় জাবিন। ক্ষুব্ধ গলায় সেরাজকে শাসিয়ে যাচ্ছে শুভ্রা। রাস্তায় দাঁড়িয়ে রাফাতের সাথে কথা বলার সময় সেই ছবি তুলে অন্তরার কানে বিষ জ্বালে সেরাজ। গমগমে গলায় শুভ্রা বলল, পাগল হয়েছ তুমি? এইসব কেন করলে? শারহান যদি জানে তোমার জন্য মা জান্নায়ের গায়ে হাত তুলেছে, তাহলে তোমার কি অবস্থা করবে জানো? সেরাজ দরজার অভিমুখে মুখ করে স্থির হয়ে তাকিয়ে আছে। শুভ্রার কোনো কথায় তার ভাবাবেশ হলো না। শুভ্রা আবারও রাগান্বিত গলায় বলল, কথা বলছো না কেন? সেরাজ শান্ত গলায় বলল, মিথ্যে কিছু বলিনি। শুভ্রা তেড়ে এসে বলল, সত্য মিথ্যের ফারাক তোমাকে করতে হবে না। শারহান জানলে কি হবে ভেবে দেখেছো? দুধ থেকে যেমন মাছি উঠিয়ে ফেলে দেয়, ঠিক সেইভাবে ফেলে দেবে তোমাকে। আর তুমি ভালো করেই জানো শারহান তা করার ক্ষমতা রাখে। সেরাজ দমদমে গলায় বলল, ভয় দেখাচ্ছ? না, সতর্ক করছি তোমাকে। আর তুমি কি ভেবেছ রাফাত তোমার ওই বোনকে বিয়ে করবে? রাফাত একজন ভবিষ্যৎতব্য ডাক্তার, কত উচ্চ বংশ। আর তোমার বোন? সেরাজ হিনহিনে গলায় বলল, বাজে কথা বলবে না। আমিও কম করিনি এই পরিবারের জন্য। এমনি এমনি তো আর তোমার বাবা আমাকে এই বাড়ির জামাই করেনি। শুভ্রা চাপা কণ্ঠে বলল, সময় থাকতে সাবধান। তোমাকে এই সব ঝামেলায় জড়াতে হবে না। শারহান খেপা নেকড়ে, ওর রাগ সম্পর্কে তুমি যা জানো তা অনেক কম। নিজের আত্মসম্মানে লাগবে এমন কিছু কোনোদিনও ও সহ্য করবে না, সব গুড়িয়ে দিবে। হাতি মারলেও লাখ টাকা, বাচ্চালেও লাখ টাকা। সেরাজ উদ্ভাসিত দৃষ্টিতে চেয়ে রইল। শুভ্রার কোনো কথাই তার মস্তিষ্ক আলোড়িত করতে পারল না। এই ছিল জান্নায়ের পর্ব 19 থেকে 21 পর্যন্ত সবগুলো একসাথে।